চাহিদা থাকলেও সম্প্রসারিত হচ্ছে না আবাসন খাতের পুরনো ফ্ল্যাটের মার্কেট। নিবন্ধন ফি কমালে বাড়বে বেচাকেনা, বলছে রিহ্যাব। চিন্তাভাবনা করার আশ্বাস এনবিআর এর। দেশের সব অঞ্চলে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। 2041 সাল পর্যন্ত কর্মপরিকল্পনা তৈরি করতে নির্দেশ। জেটি না থাকা সহ নানা সমস্যায় জর্জরিত কক্সবাজারের একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র। মৎস্যজীবীদের ভোগান্তি, দ্রুত সমস্যা সমাধানের দাবি। এবং ভারতীয় পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্রের জিএসপি তুলে নেওয়ার পরিকল্পনায় দেশটির অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে আশঙ্কা বিশ্লেষকদের। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পরামর্শ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনের সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনার কথা রয়েছে। এজন্য পুরান ঢাকার নজিমুদ্দিন রোডের পুরনো কারাগারের সামনে ও এর আশপাশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য। যে রাস্তা দিয়ে তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হবে সেই সব রাস্তাও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে বেগম জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেও বাড়তি তৎপরতা চোখে পড়েছে। হাসপাতাল ও এর আশপাশের এলাকায়ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই মুহূর্তে নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারের সামনে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি সুমনের কাছে। সুমন, ইমতিয়াজ, আমরা পুলিশের পক্ষ থেকে যে ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে এই কারাগারের আশপাশে, সেই অবস্থা দেখে বুঝতে পারছি হয়তো আর কিছুক্ষণ পরে, সেই কিছুক্ষণটা কতক্ষণ সেটি অবশ্য জানি না, কিছুক্ষণ পরে নিয়ে যাওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেই ধরনের তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত পাচ্ছি। তবে সরাসরি কারা কর্তৃপক্ষের সঙ্গে আমরা এখন পর্যন্ত কথা বলতে পারিনি। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষের একটি তথ্য আমার কাছে এসেছে। সেই তথ্য অনুসারে যে হাসপাতালকে বলা হয়েছে যে সেখানে প্রস্তুত করার জন্য বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করা হবে, সে ব্যাপারে যাতে তারা পদক্ষেপ নেয় সেই নির্দেশনাটি বা সেই বিষয়টি এই কারাগার থেকে হাসপাতালকে বলা হয়েছে। সেই ধরনের তথ্য আমার কাছে রয়েছে। আর আমার পেছনে যে দেখতে পাচ্ছেন পুলিশ দাঁড়িয়ে রয়েছে, অন্যান্য দিন কিন্তু এখানে পুলিশ এভাবে থাকে না, ও পাশেও রয়েছে। আর গণমাধ্যম কর্মীরা আমরা সাধারণত কারাগারের মূল গেট পর্যন্ত যেতে পারতাম, আজকে সেটি যেতে দেওয়া হচ্ছে না। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে বিশেষ কারণে এ পর্যন্তই গণমাধ্যম কর্মীরা থাকতে পারবেন আজকে। তবে এই এলাকার যারা ব্যবসায়ী রয়েছেন, এই এলাকার যারা অধিবাসী রয়েছেন, তারা চলাচল করতে পারছেন, তাদেরকে চলাচল করতে দেওয়া হচ্ছে। এই রাস্তা দিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। তবে যদি বিশেষ নজরদারি করা হচ্ছে এখানে। তবে যে পথে বেগম জিয়াকে হয়তো নিয়ে যাওয়া হবে হাসপাতালে, সেই পথে আমরা আসার পথে দেখেছি বকশীবাজার আদালত থেকে এই আশপাশে কয়েকটি পয়েন্টে যেদিক দিয়ে নিয়ে যাওয়া হতে পারে সেসব জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আমি দেখে এসেছি। আর জানিয়ে রাখি যে সবশেষ গত বছরের 4 অক্টোবর উচ্চ আদালত নির্দেশ দিয়েছিলেন বেগম জিয়ার চিকিৎসার জন্য। তার পরপর 6 অক্টোবর তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল এবং প্রায় 1 মাস সেখানে চিকিৎসা শেষে কিন্তু আবার এই কারাগারে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল। আরও জানিয়ে রাখি যে বিএনপির পক্ষ থেকে কিন্তু গত কয়েকদিন ধরে বেশ কয়েকবার তারা ব্রিফিং করে বারবার বলা হচ্ছিল বিএনপির পক্ষ থেকে যে বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটছে, সেই ধরনের কথা তারা বলছিলেন। এর পরিপ্রেক্ষিতে আমরা হয়তো দেখতে পাচ্ছি যে তাকে আবারও তার স্বাস্থ্য পরীক্ষার জন্য আজকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই বিষয়টি আমরা আরো ভালো বুঝতে পারবো যে আসলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বা তার জন্য কি ধরনের ব্যবস্থা করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল, তিনি সেখান থেকে বিস্তারিত জানাবেন।
সুমন, বেগম জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হবে, সেটি ধরে নিয়ে এই মেডিকেল এলাকাতেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জোরদার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছেন। এখানে যারা পুলিশ সদস্যরা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম, তো তারা কেউ উদ্ধৃত হয়ে কথা বলতে চাননি। তবে একজন যুগ্ম কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের, তিনি যেটি জানিয়েছেন আমাকে যে বেলা 11টার পরে যে কোনো মুহূর্তে বেগম জিয়াকে নিয়ে কারা কর্তৃপক্ষ এবং পুলিশ সদস্যরা নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগার থেকে রওনা দেবেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসবেন। এবং আমরা এই বঙ্গবন্ধু হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে যে খবরটি পেয়েছি সেটি হচ্ছে যে এই হাসপাতালের কেবিন ব্লকের 622 নম্বর কেবিনটি ধুয়ে মুছে। তবে একটা বিষয় একটু জানাতে চাই, সেটি হচ্ছে যে এর আগে আমরা দেখেছিলাম বেগম জিয়া যখন দণ্ডিত হয়ে কারাগারে যান তারপর থেকে কিন্তু বেশ কয়েকবার স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম জিয়াকে হাসপাতালে আনা হয়েছিল। গত অক্টোবরে 1 মাসের মতো বেগম জিয়া এই হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছেন। তো আজকে বেগম জিয়াকে নিয়ে আসা হলে তার স্বাস্থ্য পরীক্ষা শেষে ফেরত পাঠানো হবে নাকি বেগম জিয়া হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেবেন সে বিষয়টি আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। এটি হয়তো যখন বেগম জিয়াকে এখানে নিয়ে আসা হবে, ডাক্তাররা তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তাররা যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে আমরা জানতে পেরেছি। আর এখানে আপনি জানেন যে বেগম জিয়াকে যখনই হাসপাতালে নিয়ে আসা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জোরদার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলেন। তো আজকেও সেই একই রকম নিরাপত্তা ব্যবস্থা আমরা এখানে দেখছি। পুলিশের সদস্যরা আছেন, আনসারের সদস্যরা যারা এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়মিত দায়িত্ব পালন করেন, তাদের সংখ্যাও আজকে অনেকটাই বাড়ানো হয়েছে আমরা দেখেছি। তবে সাধারণ চিকিৎসা প্রার্থী যারা আছেন তাদেরকে এখনো পর্যন্ত হাসপাতালের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, অর্থাৎ সাধারণ চিকিৎসা কার্যক্রম যেটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চলে সেটি এখনো পর্যন্ত চলমান রয়েছে। আপনাকে আমি বলছিলাম যে প্রস্তুতির কথা, কিছুক্ষণ আগে হয়তো আপনি দেখেছেন যে দুটি হুইল চেয়ার কিন্তু কেবিন ব্লকের নিচে এখানে রাখা হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম বেগম জিয়াকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, যে কারা কর্তৃপক্ষ যে গাড়িতে করে বেগম জিয়াকে নিয়ে এসেছিলেন সেই গাড়ি থেকে নেমে বেগম জিয়া কিন্তু হুইল চেয়ারে করে হাসপাতালের ভিতরে প্রবেশ করেছিলেন। তো এখন নিরাপত্তার জন্য যে ধরনের ব্যবস্থা বেগম জিয়া আসলে নেওয়া হয় সেই ধরনের ব্যবস্থাও এরই মধ্যে নেওয়া হয়ে গেছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ, আপনাকে যেটি বলেছিলাম যে একটি কেবিন 622 নম্বর কেবিন, সেটিও তারা বেগম জিয়ার জন্য প্রস্তুত করে রেখেছেন এমন তথ্য আমরা পেয়েছি এবং নিচে হুইল চেয়ার রাখা হয়েছে বেগম জিয়া যদি আসেন তাহলে তিনি যেন হাসপাতালে প্রবেশ করতে পারেন। তো সবকিছু মিলিয়ে পুরো প্রস্তুতিটা নেওয়া হয়েছে। এখন যেটি আপনাকে আমরা বলছি যে পুলিশের সূত্রে যেটি জেনেছি বেলা 11টার পরে বেগম জিয়া আসতে পারেন। তো এখন 11টা বাজে, আমরা ধারণা করছি হয়তো বা বেগম জিয়া যে কোনো মুহূর্তে, সেটি 12টা নাগাদও হতে পারে কিংবা তার আগেও হতে পারে, বেগম জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হতে পারে। তো এখান থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। ইমতিয়াজ। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হতে পারে আজ। আর সে খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন নাজিমউদ্দিন রোড থেকে প্রথমে যোগ দিয়েছিলেন রিপোর্টার সালাউদ্দিন সুমন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে খান মোহাম্মদ রুমেল। এবার অন্য প্রসঙ্গ। তুলনামূলক কম দামের কিছুটা পূর্ণ ফ্ল্যাটের চাহিদা থাকলেও অতিরিক্ত নিবন্ধন ফির কারণে সম্প্রসারিত হচ্ছে না আবাসন খাতের সেকেন্ডারি মার্কেট। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব বলছে, ফ্ল্যাটে নিবন্ধন ফি কমিয়ে আনলে এ খাতে বেচাকেনা বাড়বে, যার সুফল পাবে ক্রেতা বিক্রেতা উভয়ই। আর জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, পুরনো ফ্ল্যাটে নিবন্ধন ফি কমিয়ে আনার বিষয়টি পর্যালোচনা করা হবে। হরিপদ সার রিপোর্ট। নিজস্ব একটি আবাসনের ব্যবস্থা করতে শহুরে নাগরিকরা ফ্ল্যাট কেনার চেষ্টা করেন। চকচকে নতুন একটি ফ্ল্যাট কিনতে গিয়ে স্বাদ ও সাধ্যের সমন্বয় করতে না পেরে অনেকেই কিছুটা পুরনো ফ্ল্যাটও কিনে থাকেন। আর এ ধরনের ফ্ল্যাটের চাহিদা বাজারে নেহায়েত কম নয় বলে জানালেন আবাসন খাতের এক অনলাইন মার্কেট প্লেসের এই কর্মকর্তা। সেকেন্ডারিটা অবভিয়াসলি আপনি কমে পাবেন, 20%-এর মতো কম হয়। লোনের মাধ্যমে ইমিডিয়েটলি ওরা বুঝে নিতে চাচ্ছে। অনেকগুলো ডিফারেন্সের কারণে বেসিক্যালি সেকেন্ডারি অনেকেই প্রেফার করছে। লাস্ট 2 বছরের মধ্যে আমরা অ্যাবাউট 20,000 থেকে 21,000-এর মতো ডেটা পেয়েছি যারা কাস্টমাররা প্রপার্টি কিনতে আগ্রহী এবং সেকেন্ডারি কিনতে আগ্রহী। মধ্যবিত্তের আগ্রহ বাড়লেও আয়তন ভেদে পুরনো ফ্ল্যাটের নিবন্ধন ফিও নতুনের মতোই 12 থেকে 14.5% পর্যন্ত গুনতে হয়। এ ধরনের নীতি আবাসন খাত সম্প্রসারণের পথে বাধা বলে মনে করেন ব্যবসায়ীরা। তারা বলছেন, পুরাতন গাড়ির মালিকানা বদলে যেমন নামমাত্র ফি পরিশোধ করতে হয়, একই ব্যবস্থা থাকা উচিত আবাসনেও। নতুন ফ্ল্যাট অবস্থায় একবার কিন্তু সে সকল রেজিস্ট্রেশন কস্ট দিয়েছে, ফলে আবার যদি সেকেন্ড টাইম যদি আবার রেজিস্ট্রেশন কস্ট যদি দিতে হয়, এটা অযুক্তি। ফলে আমরা এটা বলেছি একটা নমিনাল চার্জ দিয়ে ট্রান্সফার করার ব্যবস্থা করার, তাতে মানুষ যারা পুরনো ফ্ল্যাটে আছে তারা নতুন ফ্ল্যাট কিনবে, আর যারা প্রথমবার কিনতে চাচ্ছে, মফস্বল থেকে আসতে চাচ্ছে, তারা
এখানে ফ্ল্যাট কিনতে পারবে, পুরনো ফ্ল্যাটগুলো কিনতে পারবে। পুরনোর পাশাপাশি নতুন ফ্ল্যাটের নিবন্ধনে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশে ক্রেতাদের প্রায় দ্বিগুণ অর্থ গুনতে হয়। নিবন্ধনের খরচ পার্শ্ববর্তী দেশগুলোর সাথে মিল রেখে নামিয়ে আনতে রিহ্যাবের একটি লিখিত প্রস্তাব এখন জাতীয় রাজস্ব বোর্ডে। তারা চাচ্ছেন যে একটা 5 বছরের পুরনো ফ্ল্যাট বিক্রি করলে 5 বছর পরে যে দামটা হয় এরকম একটা ডিপ্রিসিয়েশন অ্যালাউ করা, তো 2 বছর পরে 2 বছরে অ্যালাউ করা। সেই আবেদন তারা করেছেন, আবেদনটা আমরা পরীক্ষা নিরীক্ষা করছি, এটা এখনো পর্যালোচনা করা হচ্ছে। রিহ্যাবের তথ্য মতে শুধুমাত্র অতিরিক্ত ফির কারণে অনেক ফ্ল্যাটই বিক্রির পরও থেকে যাচ্ছে অনিবন্ধিত। এতে তৈরি হচ্ছে ভবিষ্যতে নানা ধরনের আইনি জটিলতার ঝুঁকি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দেশের সব অঞ্চলে সরকার নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জিটিসিএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় গ্যাস সঞ্চালন ব্যবস্থা নিয়ে 2041 সাল পর্যন্ত কর্মপরিকল্পনা তৈরি করতে জিটিসিএল কর্মকর্তাদের নির্দেশ দেন জ্বালানি প্রতিমন্ত্রী। বিদ্যুৎ বিভাগ 2041 সালের প্ল্যান করে ফেলছে। তো আপনারা টার্গেট জানেন যে 41 সাল পর্যন্ত জিটিসিএল এর কাজকর্ম কি, এটার একটা সুস্পষ্ট পরিকল্পনা মন্ত্রণালয়ে পেশ করা দরকার জিটিসিএল এর মাধ্যমে। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে নিরবিচ্ছিন্ন গ্যাস আমরা দিতে চাই। প্রত্যেকটি জেলায় উপজেলায় আমাদের কর্মক্ষমতা বাড়তেছে, ইন্ডাস্ট্রি জোন তৈরি হচ্ছে, পাওয়ার প্ল্যান্ট বসতেছে, সেখানে নিরবিচ্ছিন্ন গ্যাস দিতে হবে। সুতরাং সেই অনুপাতে আপনারা ভবিষ্যতে পরিকল্পনা করবেন। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ক্লিন এনার্জি সামিট 2019। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি সেখানে। To carry goods and to move goods from one place to another place, and for transportation of human beings also. So that was the means of transporting things. Nowadays that has changed. We need energy. We need energy for everybody because our need has changed, demand has increased manifold. So those things has to be taken care of. So ladies and gentlemen, it is the right forum. I know from this forum you cannot raise your voice very loudly, but I think time has come from every country. They should raise their voice. They should raise their voice for the people who are responsible for producing this carbon emission, and they should take care that this planet is not belonging to us, this planet is belonging to our future generation as well. We have inherited a beautiful planet, and it is our commitment. It is our commitment, we must leave it for our future generation, a healthy and a safe planet. And for that sort of thing, we have no other alternative other than to raise our voice that we want green energy, we want clean energy, we want renewable energy, we don't want any more fossil fuel energy. রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ক্লিন এনার্জি সামিট 2019। সেখানে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। আমরা সরাসরি ছিলাম সেখানে। কুড়িগ্রামের উলিপুরে স্থানীয় একাধিক সিন্ডিকেট গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ সরবরাহ লাইনের খুঁটি সংযোগ ও মিটার বাবদ চাঁদা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। ফলে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিতরণ লাইন সম্প্রসারণের কাজ স্থবির হয়ে পড়ার উপক্রম হয়েছে। তবে চাঁদাবাজির সাথে পল্লী বিদ্যুৎ সমিতির কারো সম্পৃক্ততা নেই বলে দাবি স্থানীয় কর্তৃপক্ষের। মনির ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। শতভাগ বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার সরকারি উদ্দেশ্য বাস্তবায়নে পল্লী বিদ্যুতায়ন বোর্ড 3টি প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রামের উলিপুরের 130টি গ্রামে 1829 কিলোমিটার বিতরণ লাইন নির্মাণের কাজের মধ্যে গত 3 বছরে 112 গ্রামে 1040 কিলোমিটার লাইন নির্মাণ শেষ করেছে। অবশিষ্ট 18টি গ্রামে কাজ চলছে। এ অবস্থায় বজরা, থেতরাই ও হাতিয়া ইউনিয়নের পশ্চিম বজরা, কালপানি বজরা, হোকডাঙ্গা, হারুনেফরা, হাতিয়া ভবেশ ও মাঝিপাড়া সহ বিভিন্ন গ্রামে একাধিক সিন্ডিকেট প্রত্যেক গ্রাহকের কাছ থেকে সরবরাহ লাইনের খুঁটি, সংযোগ লাইন ও মিটার বাবদ চাঁদা আদায় করছে। পোল আনাকালীন খরচ অবস্থায় আমাদের কাছে 2000 টাকা নিছে। সংযোগ দেয় নাই, আমাদের মিটার বাবদ নিছে, মিটারও পাই নাই, সংযোগ এখনো পাইনি। 1066 লডের কাজ করতেছি 6 দিন 7 দিন থেকে জামাই শামসুলের প্রতিনিধি হিসেবে। এলাকার কিছু টাউট শ্রেণীর মানুষ এলাকার এই বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে
টাকা পয়সা নিচ্ছে এবং এই বিষয়টি আমরা সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে সংযোগ ও মিটারের জন্য প্রত্যেক গ্রাহকের কাছ থেকে ১,৫০০ টাকা করে নেয়ার কথা স্বীকার করলেন সিন্ডিকেটের এই সদস্য। ওয়ারিং এবং ওই বিষয়ে আমাদের ১,৫০০ টাকা দিয়েছে এবং ওয়ারিংটা শেষ হয়ে গেছে, মিটারের টাকাটা জমা দিলে এরা রানির সংযোগ পেয়ে যাবে। এদিকে চাঁদাবাজির সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির কেউ সম্পৃক্ত নন বলে দাবি করেন কর্মকর্তারা। আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির কেউ ওখানে ইনভলভ নাই। স্থানীয় এলাকার লোকজন ওখানে কিছু টাকা তুলছে, আত্মসাৎ করার চেষ্টা করছে। কোনো অনিয়ম ঘটে থাকে এটা আমরা তাৎক্ষণিকভাবে আমরা খতিয়ে দেখি এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকি। কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির অধিভুক্ত এলাকায় প্রায় ৫,৬২,০০০ পরিবারের মধ্যে এ পর্যন্ত প্রায় ৩,২০,০০০ পরিবার বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। দিন দিন ভূমিকম্প প্রবণ হয়ে পড়ছে বাংলাদেশ, তবে সে অনুযায়ী নেই প্রস্তুতি। দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের মতে দেশের ৬০ ভবনই ঝুঁকিপূর্ণ। ছোট ছোট ভূমিকম্পকে বড় দুর্যোগের পূর্বাভাস আখ্যায়িত করে বিশেষজ্ঞরা বলছেন এখনই প্রস্তুতি জরুরি। পুরনো ভবন সংস্কার করার পাশাপাশি বুয়েটের স্থপতিরা বলছেন বেশি রড দিয়ে নতুন ভবনের পিলার ও বিম এমনভাবে বানাতে হবে যেটা মচকাবে কিন্তু ভাঙবে না। মাহমুদ রাকিবের রিপোর্ট। গত ২-৩ বছর ধরে প্রায় দেশের বিভিন্ন জায়গায় ৪ থেকে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের মতে ভূতাত্ত্বিকভাবেই এই অঞ্চল এখন ভূমিকম্প ঝুঁকিতে আছে। তবে এতে আতঙ্কিত না হয়ে ক্ষয়ক্ষতি কমাতে সবাইকে সঙ্গে নিয়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমাদের এখানে টেকটনিক প্লেট আছে এবং সেখানে মাঝে মাঝে সংঘর্ষ হয়। পুরো বাংলাদেশে কিন্তু আসলে আর্থকুইক ঝুঁকির মধ্যে আছে। আমাদের এখানে একমাত্রই করণীয় যে আমাদের প্রিপেয়ার থাকা। বুয়েট বলছে প্রস্তুতি হিসেবে প্রথমেই পুরানো ভবনগুলো ভূমিকম্প সহনীয় করার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি মাটির গুণাগুণ যাচাই করে নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে বেশি রড ব্যবহার সহ ভূমিকম্প সহনীয় করা অন্যান্য ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন বিশেষ করে পিলারে রডের শেষ ও শুরুর অংশে এবং বিমের পুরো অংশে বেশি করে রড দিলে ভূমিকম্পের সময় ভবনগুলো মচকাবে কিন্তু ভেঙে পড়বে না। উদাহরণ হিসেবে তারা জাপানের ভবন নির্মাণ প্রক্রিয়া অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। বাঁশ হচ্ছে কি মচকায় কিন্তু ভাঙা খুব কঠিন। ঠিক ভবনকে এমনভাবে নির্মাণ করতে হবে যে ভবনের কলামগুলার মধ্যে রড এমনভাবে প্রোভাইড করতে হয় যে সে দুলে কিন্তু সেটা ভেঙে পড়বে না। পার স্কোয়ার ফিট ৫০ টাকা থেকে ৬০ টাকা খরচ করলে আমাদের কিন্তু ভবনটা ওই ডাক্টিলিটিটা পেয়ে যাবে। ঢাকার মিরপুর থেকে শুরু করে পুরান ঢাকা পর্যন্ত যে মাঝখানে করিডোরটা চলে গেছে, এখানে মাটি অপেক্ষাকৃত ভালো। কিন্তু আমরা আশেপাশে যেগুলো আছে এই জায়গাগুলো বেশিরভাগ কিন্তু বালু দিয়ে ড্রেজ ফিল দিয়ে ভরাট করা। এগুলায় যদি আর্থকুয়েকে ঝাঁকুনিটা আসে তখন দেখা যাবে এটা ঠিক লিকুইফ্যাকশনের মতনই বসে যাবে। ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে সাধারণ মানুষকে প্রশিক্ষিত করারও পরামর্শ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট। ভূমিকম্প সেটার ক্ষয়ক্ষতি, সেটার ঝুঁকি নির্ভর করে সেখানকার আবাসন ব্যবস্থা কিরকম, সেখানকার রাস্তাঘাটগুলি কিরকম। যে স্থাপনাগুলিকে আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি সেই স্থাপনাগুলিকে কিছু কিছু রিট্রোফিটিং বলে এটাকে, সেটা করে কিছু কিছুগুলিকে ঘুরিয়েই দেয়। বিল্ডিং কোড যারা অনুসরণ না করেছে সেগুলিকেও কিন্তু চিহ্নিত করা উচিত। ঝুঁকিপূর্ণই আছে শতকরা ৬০% থেকে বেশি। নিয়ম মেনে ভবন নির্মাণ ও পর্যাপ্ত প্রস্তুতির কারণে ২০১০ সালে চিলিতে ৮.৮ মাত্রার ভূমিকম্পের পরও মারা গিয়েছিল মাত্র ৫০০ মানুষ, যেখানে একই বছর প্রস্তুতির অভাবে তুলনামূলক অনেক কম ৭.৩ মাত্রার ভূমিকম্পেও হাইতিতে নিহত হয়েছিল ৩ লাখেরও বেশি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। নানা সমস্যায় জর্জরিত কক্সবাজারের একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্রটি। ঝুঁকিপূর্ণ ভবন ও মাছ ওঠানামার জেটি না থাকার পাশাপাশি জায়গা সংকটের কারণে প্রতিনিয়ত লোকসান সহ ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা। দ্রুত আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের দাবি তাদের। মৎস্য বিভাগ বলছে সমস্যার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। সুজউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর পশ্চিম তীরে ১৯৬৫-৬৬ অর্থ বছরে স্থাপন করা হয় মৎস্য অবতরণ কেন্দ্র। জেলার অধিকাংশ জেলে, শ্রমিক, মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিক
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই কেন্দ্রে মাছ অবতরণ ক্রয় বিক্রয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় মাছ সরবরাহ সহ বিদেশে মৎস্য রপ্তানিতেও একমাত্র ভরসা এটি। কিন্তু গুরুত্বপূর্ণ এই মৎস্য অবতরণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। মাছ ওঠা নামাজ করার জন্য আমাদের খুব সমস্যা হইতেছে, বিভিন্ন রকম এখানে বুট বিরাট জায়গা নেই, ছোট নৌকা করে মাছ নামাতে হয়। এখন আমাদের প্রচুর পরিমাণ টাকা খরচ বেশি হয়। পল্টনটা খুবই ঝুঁকিপূর্ণ এবং এক সাইডে অলরেডি পড়ে গেছে। এ অবস্থায় দ্রুত আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের দাবি মৎস্য ব্যবসায়ী সমিতির নেতার। যেটির সমস্যা এটা দীর্ঘদিনের, যারা আমাদের শ্রমিকরা রয়েছে তারা মাছ ওঠানামার মধ্যে প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে, অনেক লেবার আহত হয়েছেন। মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক দায়সারা জবাব দিয়ে জানালেন, সমস্যার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। একটা নতুন মৎস্য অবতরণ কেন্দ্র করার জন্য আমরা চিঠি উদ্যোগমন করছি এবং এ ব্যাপারে প্রধান কার্যালয় এটা নিয়ে কাজ করছে, হয়তো শীঘ্রই এটা হতে পারে। ফিশিং ট্রলার মালিক সমিতির দেয়া তথ্য মতে গত 5 বছর আগেও কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন ভিড় করত শতাধিক মাছ ভর্তি ট্রলার, কিন্তু এখন নানা সমস্যার কারণে তা নেমে দাঁড়িয়েছে 15 থেকে 20টিতে। সময় সংবাদ, কক্সবাজার। নওগাঁর বদলগাছিতে স্কুল মাঠকে অবৈধভাবে লিজ দিয়ে হাট বসিয়ে বাণিজ্য করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। হাট বসানোর কারণে বন্ধ হয়ে গেছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ও প্যারেড। বিদ্যালয়ের পক্ষ থেকে অবৈধ এই হাট সরানোর জন্য স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন দফতরে অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে স্থানীয় প্রশাসন অবৈধ এ কারবারের জন্য জনপ্রতিনিধিদের দুষছেন। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। নওগাঁর বদলগাছির পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ জমজমাট কারবারে বোঝার উপায় নেই, এটি বিদ্যালয়ের খেলার মাঠ। স্কুলের মাঠ হলেও স্থানীয় প্রশাসন মাঠটি অবৈধভাবে লিজ দিয়ে হাট বসিয়ে বাণিজ্য করছে। শিক্ষার্থীদের অভিযোগ, হাটের কারণে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি খেলাধুলাও প্যারেড পিটি করতে পারছেন না তারা। আমরা যখন স্কুলে আসা যাওয়া করি তখন হাটের মানুষের পর্যাপ্ত পরিমাণে জায়গা যায় না যে সেই সময় আমরা স্কুলে যাব। অনেক বাজে মন্তব্য করে, তো তার জন্য আমাদের অনেক অসুবিধা হয়। আমাদের স্কুলে মাঠে হাট বসে, তখন আমরা খেলাধুলা করতে পারি না। বিভিন্ন সবজির পাইকারি কিনা বেচায় টোল তোলা হয় হাট থেকে। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, ইজারাদার টোল নিলেও মিলে না কোনো সেবা। প্রতি লোক থেকে এই পট্টি থেকে 20 টাকা সন্ধ্যার সময় তুলবে, আমাদের কোনো প্রতিবাদ করার এখানে কোনো কেউ নাই, যা চাই তাই দেওয়া লাগে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি, এই হাট সরিয়ে নেওয়ার জন্য একাধিকবার প্রশাসনে অভিযোগ করেও কোনো কাজ হচ্ছে না। এই হাটটা সরানো আমাদের প্রাণের দাবি, বাঁচার দাবি এবং শিক্ষার জন্য এটা খুবই দরকার। অবশ্য উপজেলা প্রশাসন অভিযোগের তীর ছুটছেন জনপ্রতিনিধিদের দিকে, আর জনপ্রতিনিধিরা বলছেন দ্রুত হাটটি সরানো হবে। আমাদের এমপি মহোদয়, আরো যারা জনপ্রতিনিধি আছে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আশা করি আমরা যদি আগাই তাহলে সম্ভবত ওখান থেকে হাটটা সরানো যেতে পারে। আমরা চেষ্টা করছি ওইটাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে হাটটাকে আবারও নতুনভাবে সাজানোর জন্য। বিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য মতে 110 শতক জমি নিয়ে গঠিত এই মাঠটি গত 4 বছর ধরে অবৈধ দখলে নিয়ে লিজ দিয়েছে, যার ফলে প্রাইমারি ও হাই স্কুলের প্রায় 2000 শিক্ষার্থীর লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ভারতীয় পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বিশেষ সুবিধা জিএসপি তুলে দেওয়ার পরিকল্পনায় ভারতের অর্থনীতির আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। এমনিতেই যুক্তরাষ্ট্রের ভারতের H1 ভিসা সুবিধা তুলে দেওয়ায় দেশটিতে কর্মরত ভারতীয়দের স্বজনদের অভিবাসন সুবিধা বন্ধ রয়েছে। এর উপর জিএসপি সুবিধা প্রত্যাহার করা হলে দেশটির অর্থনীতি মারাত্মক হুমকিতে পড়বে বলে মনে করেন তারা। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন সৌমেন রায় চৌধুরী। জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স বা জিএসপির আওতায় তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর কিছু নির্দিষ্ট পণ্য বিনা শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকারের সুবিধা দেয়া হয়। যুক্তরাষ্ট্রের কংগ্রেস এই সুবিধা পাওয়ার জন্য কিছু শর্ত ঠিক করে দেয়। এই শর্তগুলোর মধ্যে পণ্যের মেধাসত্ত্ব অন্যতম। ভারতীয় গণমাধ্যম বলছে, পণ্যের মেধাশর্তের ক্ষেত্রে সঠিকভাবে উত্তীর্ণ হতে পারছে না ভারত। সেই কারণেই এই সুবিধা প্রত্যাহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্ত কার্যকর হলে ভারতের অর্থনীতি বড় ধরনের ধাক্কা খাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ভারতের অর্থনীতির উপর ভালো প্রভাব পড়তে পারে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সেখানে রপ্তানি হয়, 48 বিলিয়ন পাউন্ডের বেশি। এইচআইভি ভিসা যেগুলো দেওয়া হয় তার
75%-এর বেশি ইন্ডিয়ানরা পায়, সুতরাং সেখানেও তারা চাপ দিতে পারে। বিশ্লেষকরা বলছেন ভারত সরকারের বিভিন্ন নীতির কারণে এমনিতেই অভ্যন্তরীণ অর্থনীতি প্রবল চাপের মুখে। এ অবস্থায় এ ধরনের সিদ্ধান্তে অর্থনীতি আরো খারাপ দিকে যেতে পারে। ভারতের জন্য এটি অবশ্যই একটি বড় সমস্যা। অন্যদিকে এটি যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সরকারের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে পারতেন। যুক্তরাষ্ট্রের জিএসপি থেকে বিশ্বে যে দেশগুলো সবচেয়ে বেশি সুবিধা পায়, ভারত তার একটি। বর্তমানে এর আওতায় বছরে $5.6 বিলিয়ন পণ্য বিনা শুল্কে যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে ভারতের অর্থনীতি পড়তে পারে প্রবল সংকটের মুখে, এমনটাই বলছেন ভারতের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা। তবে তার প্রতিবেশী দেশ বাংলাদেশে এর তেমন কোনো প্রভাব পড়বে না। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। বলে মনে করেন নারী উদ্যোক্তারা। রাজধানীতে আয়োজিত 3 দিনের ব্যাংকার এসএমই নারী উদ্যোক্তা মেলায় অংশগ্রহণ করে এসব কথা বলেন তারা। বিভিন্ন পণ্য ক্রয়ের পাশাপাশি প্রদর্শনীতে নতুন উদ্যোক্তারা জানতে পারছেন ব্যাংক ঋণ প্রাপ্তি ও ব্যবসা শুরুর নানা তথ্য। মেলা প্রাঙ্গণ ঘুরে এসে মামুন আবদুল্লাহ রিপোর্ট। আগে একটা শোরুম ছিল, এখন 3টা শোরুম হয়েছে। তো এইভাবে আর কি আস্তে আস্তে এগিয়ে যাওয়া। তো ব্যাংক বিনিয়োগ করার কারণেই কিন্তু আমার এটা আসলে সম্ভব হয়েছে। স্বপ্নের যাত্রাটা হয়েছিল নিজের জমানো সামান্য অর্থ দিয়ে। এরপর আর পেছনে তাকাতে হয়নি এই নারী উদ্যোক্তার। তার মতো এমন অসংখ্য নারী উদ্যোক্তার পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তাদেরকে নিয়েই রাজধানীতে বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে ব্যাংকার্স এসএমই নারী উদ্যোক্তা মেলা, যেখানে 54 জন নারী উদ্যোক্তা তুলে ধরছেন তাদের তৈরি দৃষ্টিনন্দন নানান পণ্য। আমি নতুন ব্যবসা শুরু করছি, তারপরে আমি কোথাও থেকে লোন নিই নাই, আমাকে কিভাবে লোন দিবে, এইভাবে নিজের কিছু অল্প কিছু ক্যাপিটাল ছিল তখন থেকে শুরু। যদি কোনো মহিলা উদ্যোক্তা 1 বছর ধরে ব্যবসা করে এবং তার অন্য ব্যবসার যে বিভিন্ন অভিজ্ঞতা, বিক্রি, এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে লোন দিয়ে থাকি। বাংলাদেশ ব্যাংক যেসব সুযোগ সুবিধা দিয়েছে আমাদের নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে, এই সম্পর্কে নারীরা অবগত না। প্রদর্শনীতে পছন্দের পণ্যটি কেনার পাশাপাশি কেউ কেউ জেনে নিচ্ছেন পুরোদস্তুর উদ্যোক্তা হয়ে ওঠার 16 কলা। তবে ব্যাংক ঋণ প্রাপ্তি সহজ করার দাবি তাদের। একটা ড্রেস পছন্দ হয়েছে, কিনলাম। তারপর আচার, হোমমেড আচার বিক্রি করছে, সেটা কিনলাম। কন্ট্রিবিউশনটা বেশি হয় পোশাক খাতে, কিন্তু আরো অন্যান্য অনেকগুলো খাত আছে, এগুলো আসলে এগিয়ে আসা উচিত। পিঠার আইটেম অনেকগুলো আছে, 15-16 রকম। আচার আছে 16 রকমের। আমাদের এটা সবই ঘরে তৈরি। ব্যাংকের সাথে কথা বললাম, তারা হচ্ছে যে চায় যে নতুনরা এভাবে তাদের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে সুন্দর একজন করে উদ্যোক্তা সৃষ্টি হোক। উদ্যোক্তারা বলছেন ব্যাংকগুলোর পুনঃ অর্থায়ন ঋণের কমপক্ষে 10% নারী উদ্যোক্তাদের দেওয়ার কথা বাংলাদেশ ব্যাংক বললেও তা মানছেন না অধিকাংশ ব্যাংকই। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শিশু একাডেমিতে চলা নারী উদ্যোক্তা মেলার শেষ দিন আজ। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী হরিপদ সাহা। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হরি। ইমতিয়াজ, আপনি জানেন দেশের জনগোষ্ঠীর অর্ধেকই নারী এবং নারীদের কর্মসংস্থানের জন্য সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের কিন্তু একটা নির্দেশনা রয়েছে যে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগে নারীদের জন্য অর্থায়ন সহজ করার জন্য প্রতিটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠানকে কিন্তু একটি নির্দেশনা দেওয়া রয়েছে যে 1 অঙ্কের সুদে নারীদেরকে কিছুটা সহজ শর্তে অর্থাৎ জামানত ছাড়া ঋণ প্রদানের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত ঋণ প্রদানের কিন্তু একটা নির্দেশনা দেওয়া আছে। কিন্তু সেদিক থেকে বাস্তবতা হচ্ছে এই মেলা ঘুরে আমি যেটা দেখতে পাচ্ছি বেশিরভাগই কিন্তু উদ্যোক্তা বলছেন যে তারা হয়তো ঋণ পেয়েছেন, কিন্তু ঋণ পাওয়ার প্রক্রিয়াটা যতটা সহজ হওয়া উচিত, যে যতটা সহজ হলে পরে নারী উদ্যোক্তা গড়ে উঠবে আরও বেশি হারে, সেই প্রক্রিয়ায় কিছুটা জটিলতা আছে। সেই জটিলতার মধ্যে তারা বলছেন যে অনেক সময় জামানত চাওয়া হয়, তারপরে যে পরিচয়দাতা হিসেবে স্বামী বা বাবা এই ধরনের একজন পরিচয়দাতা প্রয়োজন হয় যে ঋণ নেওয়ার ক্ষেত্রে, যেটা পুরুষদের ঋণ নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই ধরনের বাধ্যবাধকতা থাকে না। সেই সাথে নারীদের কিন্তু প্রশিক্ষণ, বিশেষভাবে সরকারি বিভিন্ন উদ্যোগে প্রশিক্ষণের এখনও কিছুটা ঘাটতি রয়ে গেছে। প্রশিক্ষণটা বলতে তারা বলছেন যে বিভিন্ন বেশিরভাগই কিন্তু নারী উদ্যোগ পোশাক এবং লাইফস্টাইল ফ্যাশনের সাথে জড়িত যেসব আনুষঙ্গিক জিনিসপত্র রয়েছে সেই সব বিষয়গুলো নিয়েই। এর বাইরেও কিন্তু এখন নতুন নতুন উদ্যোগ গড়ে উঠছে প্রযুক্তি খাতের, চামড়া খাতের, তারপরে
বিভিন্ন অ্যাক্সেসরিজ শিল্পেও কিন্তু নারীরা আস্তে আস্তে উদ্যোগ গ্রহণ করতে শুরু করেছেন। কিন্তু তারা যেটা বলছেন যে বাজার ব্যবস্থায়, বিপণন ব্যবস্থা, প্রশিক্ষণ প্রয়োজন রয়েছে, সেই সাথে ডিজাইনের ক্ষেত্রে তাদের প্রশিক্ষণের দরকার রয়েছে। সর্বোপরি ব্যাংকের যে ঋণ ব্যবস্থা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের যে ঋণ প্রদানের কার্যক্রম, সেটা আরও সহজ হওয়া উচিত এবং আরও উৎসাহিত যাতে করে নারীদেরকে, সেই বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত। এখানে মূলত বেশিরভাগ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবং সেই প্রতিষ্ঠানগুলো ঋণ নিয়ে যারা সফল হয়েছেন সেই উদ্যোক্তাগুলো কিন্তু এখানে তাদের পণ্য উপস্থাপন করছেন। এখানে আসলে একসাথে দুটো জিনিস হবে, সেটা হচ্ছে যে নতুন নতুন উদ্যোগগুলো সম্পর্কে মানুষ জানতে পারবেন, কিনতে পারবেন পণ্যগুলো, সেই সাথে কোন কোন প্রতিষ্ঠান কিভাবে ঋণ প্রদান করছেন সেই বিষয়গুলো কিন্তু আগামীর উদ্যোক্তারা কিন্তু, নারী উদ্যোক্তারা কিন্তু জানতে পারবেন। তো ইমতিয়াজ, এই ছিল নারী উদ্যোক্তা মেলার সবশেষ খবরাখবর আমার কাছে। দর্শক, রাজধানী শিশু একাডেমিতে চলছে 3 দিনের ব্যাংকার্স এসএমই নারী উদ্যোক্তা মেলা এবং মেলার শেষ দিনের খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হরিপদ সাহা। সরকার নারীদের আর্থসামাজিক উন্নয়নে নানামুখী কর্মসূচি পালন করে যাচ্ছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। গতকাল রাজধানী সিডাপ মিলনায়তনে নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি বলেন, নারীদের ঋণ দিলে খেলাপি হওয়ার সম্ভাবনা অনেক কম। অনুষ্ঠানটির আয়োজন করে অ্যাসোসিয়েশন গ্রাসরুটস উইমেন এন্টারপ্রেনিয়র বাংলাদেশ AGWEB। সংগঠনটির সভাপতি মৌসুমী ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন এবিবি চেয়ারম্যান, IFCC ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ শতাধিক নারী উদ্যোক্তা। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বলেন, বাজেটে নারীদের জন্য বরাদ্দ অর্থ সঠিকভাবে বন্টন করলে আরও উদ্যোক্তা সৃষ্টি হবে। কিভাবে আরো শক্তিশালী করা যায়, বিশেষ করে মনে করছি, আশা করি এটা বাড়ছে। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল জানিয়েছেন, গত 5 বছরে বিশ্বে মাথাপিছু জিডিপি প্রবৃদ্ধির হারে শীর্ষ দেশ বাংলাদেশ। গতকাল বারিধারায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের গুরুত্ব তুলে ধরে আলোচকরা বলেন, যে কোনো উন্নয়ন টেকসই করতে প্রয়োজন মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষক। এ সময় 2025 সালে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ ও পরিচালনায় রোবোটিক প্রযুক্তির সংযোজিত হবে বলেও জানান অর্থমন্ত্রী। মহামান্য আমাদের অতিথি আজকে ভাই এবং দেশের অর্থমন্ত্রী, আমাদের আরেকটা স্লোগান হলো উই আর এ ফ্যামিলি। আজকে এই বাংলাদেশে 3 জন ছেলে মেয়ে যারা আজকে জন্মাবে, এর মাঝে 2 জন অবশ্যই কমপক্ষে 100 বছর তারা হায়াত পাবে। আমাদের সামনে আরো কঠিন দিন আসতেছে। কিছু কিছু ক্লাসরুম হতে হবে সাবজেক্ট স্পেসিফিক এবং নলেজ বেসড এডুকেশন যাতে আমার বাচ্চারা পায়। 2025 সালে রোবটসরা বোর্ড অফ ডাইরেক্টর বসবে এবং রোবটসরা এই শিক্ষা প্রতিষ্ঠানে হিসাব নিকাশ দেখাশোনা করবে। রোহিঙ্গাদের মৌলিক সেবা ও সামাজিক সুরক্ষা দিতে বাংলাদেশের জন্য $16.5 কোটি মার্কিন ডলার অনুদান দিবে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় 1400 কোটি টাকা। গতকাল ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বোর্ড সভায় অনুমোদন করা হয় এই অনুদান। বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির ঢাকা অফিস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইমার্জেন্সি মাল্টি সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স নামে একটি প্রকল্পে এ অনুদান দেয়া হবে। এ অর্থে রোহিঙ্গা আশ্রয় নেওয়া এলাকায় তৈরি করা হবে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, সড়ক, ফুটপাত, ড্রেন, কালভার্ট ও সেতু। ক্যাম্পের ভেতর ও বাইরে বসবে সড়কবাতি। 2.5 বছর আগে পাশের দেশ মিয়ানমার থেকে 6 লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। সেই সাথে 3 দশক আগে প্রবেশ করা রোহিঙ্গা সহ বর্তমানে তাদের সংখ্যা 11 লাখেরও বেশি। তৃতীয় দফায় এই অনুদান সহ বিশ্বব্যাংক রোহিঙ্গাদের জন্য তাদের প্রতিশ্রুত $50 কোটি মধ্যে মোট $44 কোটি নিশ্চিত করল। আগামী অর্থবছরে সামাজিক সুরক্ষা খাতে অর্থ বরাদ্দ বাড়বে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান। গতকাল বিজিএমইএ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আগামী এডুকেশন ফাউন্ডেশনের 3য় তহবিল সংগ্রহ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সভাপতি ডক্টর এম মুসিউজ্জামান। অনুষ্ঠানে ঢাকা শহরের বস্তি এলাকায় গড়ে ওঠা সুবিধাবঞ্চিত শিশুদের 6টি স্কুল ও দেশের প্রত্যন্ত এলাকায় গড়ে ওঠা 13টি স্কুলের শিক্ষার্থীদের বিজ্ঞানসহ বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচির তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাফিসা খান। নিরাপত্তা বলয়ের নামে আমরা বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী, ছোট শিশু
যে মা দুধ খাওয়ান তার জন্য বিশেষ ধরনের ভাতা যেগুলো শেখ হাসিনা শুরু করেছেন সেগুলো এই বছর আরও পরিমাণে বাড়বে, প্রসারও বাড়বে। দেশে বাণিজ্য প্রসারে সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল সিলেটে শাহী ঈদগাহ মাঠে মেট্রোপলিটন চেম্বার আয়োজিত মাসব্যাপী ৫ম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন শেষে কথা বলেন তিনি। এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরান উপস্থিত ছিলেন। মেলায় 5টি বিদেশি স্টল সহ 230টি স্টল রয়েছে। পরে সিলেট মোহাম্মদ আলী জিমনেশিয়ামে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলায় যোগ দেন তিনি। ইসলামী ব্যাংকের রাজশাহী, বগুড়া ও রংপুর জোনের শাখা ব্যবস্থাপক ও এজেন্টদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন। বগুড়া শহরে একটি হোটেলে শনিবার দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধে করণীয় নিয়ে ব্যবস্থাপক ও এজেন্টদের দিক নির্দেশনা দেন। ব্যাংকটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান কাউসার উল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম এবং সফটওয়্যার ডিভিশনের প্রধান প্রকৌশলী জামাল উদ্দিন মজুমদার। সূচকের ঊর্ধ্বমুখী এবং লেনদেনের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে গেল সপ্তাহে কার্যক্রম শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। পুরো সপ্তাহে ধারাবাহিকভাবে কমেছে লেনদেন। মিশ্র প্রবণতা থাকে ডিএসসির সাধারণ সূচক এক্সে। সপ্তাহ শেষে সূচক কমে 35 পয়েন্ট, লেনদেন কমে 170 কোটি টাকা। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসসিতে লেনদেন হয় 662 কোটি টাকা, যা এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 26 কোটি টাকা কম। এদিন সূচক ছিল 5723 পয়েন্ট। সূচকের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় কার্যদিবস লেনদেন বেড়ে সর্বোচ্চ 682 কোটি টাকায় পৌঁছায়। এদিন সূচক কমে সর্বনিম্ন 5682 পয়েন্টে পৌঁছায়। তৃতীয় কার্যদিবস লেনদেন কমে 500 কোটি টাকার ঘরে পৌঁছায়। এদিন কিছুটা বাড়ে সূচক। চতুর্থ কার্যদিবসে আরও কমে লেনদেন। এদিন কমে সূচকও। পঞ্চম এবং শেষ কার্যদিবস লেনদেন কমে সর্বনিম্ন 491 কোটি টাকায় পৌঁছায়। এদিন সূচক কমে দাঁড়ায় 5688 পয়েন্ট। গেল সপ্তাহে লেনদেন হওয়া 352টি প্রতিষ্ঠানের মধ্যে 93টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 230টির এবং অপরিবর্তিত ছিল 26টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। গেল সপ্তাহে শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল সাফকো স্পিনিং মিলস, রূপালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সিঙ্গার বাংলাদেশ ও ভিএফএস থ্রেড ডাইং। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সাভার রিফ্যাক্টরিজ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ও রাগ সিরামিক্স উল্লেখযোগ্য। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চাহিদা থাকলেও সম্প্রসারিত হচ্ছে না আবাসন খাতের পুরনো ফ্ল্যাটের মার্কেট। নিবন্ধন ফি কমালে বাড়বে বেচাকেনা, বলছে রিহ্যাব। চিন্তাভাবনা করার আশ্বাস এনবিআর-এর। দেশের সব অঞ্চলে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। 2041 সাল পর্যন্ত কর্মপরিকল্পনা তৈরি করতে নির্দেশ। জেটি না থাকা সহ নানা সমস্যায় জর্জরিত কক্সবাজারের একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র, মৎস্যজীবীদের ভোগান্তি, দ্রুত সমস্যা সমাধানের দাবি। এবং ভারতীয় পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্রের জিএসপি তুলে দেওয়ার পরিকল্পনায় দেশটির অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে আশঙ্কা বিশ্লেষকদের। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পরামর্শ। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলের সময় টিভি দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।